ভোটে ট্রেনের চাকা যত গড়াচ্ছে ততই গাঢ় হচ্ছে নির্বাচনীয় সমীকরণ। শেষমেশ বিএনপির সঙ্গেই কি যাচ্ছে এনসিপি? আর জামাতের নেতৃত্বে উকে দেওয়া নির্বাচনী জোট বা আসন সমঝোতা অবশেষে টিকবে তো? মাঠের রাজনীতির অন্তরালে দলগুলোর অন্দরে চলছে কঠিন হিসেব নিকেশ। তাহলে শেষ পর্যন্ত কে কোন দিকে যাচ্ছে? আজকের ভোটে ট্রেন কথা বলবেই নেই, আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। আজকে ভোটের ট্রেনে তারাই অতিথি হয়ে যুক্ত হবেন যাদের নিয়ে জোটের রাজনীতিতে আলোচনা চলছে। আমরা আলোচনা যাবার আগে ছোট্ট করে চলুন দেখে নেই বিভিন্ন দৈনিকে প্রকাশিত এই জোট নিয়ে কিছু খবর। আমরা যেটি দেখছি যে আমার দেশ পত্রিকায় আজকে একটি খবর ছাপা হয়েছে, সেখানে বলা হয়েছে যে বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি। সেখানে দেখা যাচ্ছে যে তারেক রহমান, এরপরে দেখা যাচ্ছে যে এনসিপির নেতা, এরপর খেলাফত মজলিসের মামুনুল হক, এই সমস্ত নেতাদের ছবি এখানে আছে মাহমুদুর রহমান মান্না, ওলি আহমেদ এবং আন্দালিব রহমান পার্থের ছবি। ওটা পরের ছবিগুলো একটু দেখি। সেখানে আমরা অন্যান্য পত্রিকাও আসলে এই নির্বাচন নিয়ে যে জোট বা যে সমীকরণগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলেছে। প্রথম আলো তারা প্রতিবেদন করেছে বিএনপি জামাতের সঙ্গে জোটে লাভ ক্ষতি নিয়ে আলোচনা এনসিপিতে, এবং এনসিপির ভেতরে ভেতরে যে এই জোট নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে সেই সমস্ত কথা কিন্তু এই প্রতিবেদনে উঠে এসেছে। এবং যেটি আমরা দেখেছি যে অন্যান্য দৈনিকেও কিন্তু এ নিয়ে বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে। দেখছেন ভোটের ট্রেন। কোন দিকের আলোচনাকে সম্প্রসারিত করতে আজকে আমাদের ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, এবং তোফখানা রোড থেকে যুক্ত হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাদের দুজনকেই আজকের এই ভোটের ট্রেন স্বাগত জানাচ্ছে। এবং কিছুক্ষণ পর আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবেন জাতীয় নাগরিক পার্টি বা নবগঠিত যে এনসিপি, সেই এনসিপির আরেকজন নেতা, উনি এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ। আমরা একটু মাহমুদুর রহমান মান্না ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। মান্না ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজকে যেই রিপোর্টে প্রকাশিত হয়েছে তাতে মানে মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে মান্না ভাই হয়তো বিএনপির দিকে যাচ্ছে, এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তো আমরা বিএনপির সঙ্গে দেখেছি মান্না ভাইকে। তাহলে মান্না ভাই কি তাহলে বিএনপির দিকে যাচ্ছে, বা এই নির্বাচনী যে জোট সেইখানে কি তাহলে বিএনপির সঙ্গেই এই নাগরিক ঐক্যের গাঁটছড়া হচ্ছে নির্বাচনী মাঠে লড়াইয়ের ক্ষেত্রে? মানে আপনার প্রশ্নটাই না আমার কাছে কিছু মনে করবেন একটু অদ্ভুত লেগেছে। আমি বিএনপির সাথে যাব কারণ আমার নিজের দল আছে নাগরিক ঐক্য, আমি আমার দলের সাথে আছি। ধরেন গত 15 বছর ধরে স্বেচ্ছাচার স্বৈরাচারীর বিরুদ্ধে যে লড়াই করেছি আমরা, সেই লড়াইয়ে একসাথে ছিলাম। বিএনপি ছিল, আর অন্যান্য দল ছিল, জামাতও ছিল, জাতীয়তাবাদী 11 দল ছিল, তারপরে সমমনা জাতীয়তাবাদী জোট ছিল। এখন আমরা তো সবাই মিলেই আছি। এর মধ্যে একটা বিভাজন এরকম হয়েছে যে জামাতের সঙ্গে বিএনপির একটা সেপারেশন হয়েছে, তার আলাদা, এবং বিএনপির সাথে জামাতের এই পার্থক্যটা যে শুধুমাত্র সাংগঠনিক, তারা রাজনৈতিকভাবেও ধীরে ধীরে সূচিত হচ্ছে। তাদের সাথেও আমাদের সুসম্পর্ক আছে। জোট কার সাথে করবো না করবো, নির্বাচনী জোটের ব্যাপারে কারোর সাথে আমাদের কোনো আলোচনা হয়নি। তবে যারা তারেক রহমান বিএনপির অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন আগেই যে আমরা যখন সরকার গঠন করব, যেদিন আল্লাহ তৌফিক দেয় সেই দিন থেকে একটা জাতীয় সরকার গঠন করার মধ্যে দিয়ে আমরা যে কেবল দল বদলের লড়াই করিনি ক্ষমতার জন্যে, বরঞ্চ সরকারের সাথে সাথে রাষ্ট্র ব্যবস্থাটা বদলাতে চাই, সমাজ ব্যবস্থা বদলাতে চাই, সেই লড়াই করছি, এই জিনিসটা দেখাতে চাইব। এবং সেজন্য একটা জাতীয় সরকার করা হবে। সেই বিবেচনা থেকে বিএনপির পক্ষ থেকে এখন আমাদের কাছে জানানো হচ্ছে আপনাদের দল থেকে কতজন বা আপনাদের জোট থেকে কতজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আপনারা মনে করছেন, তাদের একটা তালিকা দেওয়া যায় কি না। আমরা এখন পর্যন্ত তালিকা দিতে পারিনি, আমরা নিজেরাই তৈরি করিনি। এর মধ্যে আমরা 142 জনের তালিকা ঘোষণা করেছি। আশা করছি আরও 2-3 দিনের মধ্যে হয়তো
বাকি ৩০ যে বাকি থাকে ১৪৮টা বা ৫৮টা, সেই তালিকাও প্রকাশ করব। এর মধ্যে তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হবে এবং এই কথাবার্তাটার ভিত্তি আমরা মনে করি এটা শুধু আসল সমঝোতা নয়। এই যে ধরেন নতুন বাংলাদেশ গড়ে তোলবার যে আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের যে আশা তৈরি হয়েছে সত্যি সত্যি একটা নতুন দেশ গড়ে তোলার, সেই কাজটা যাতে করা যায় সেরকম করে কর্মসূচি ভিত্তিক ঐক্য করা যায় কিনা পরিবর্তনের লক্ষ্যে, এইটা আমরা ভাবছি। সেক্ষেত্রে তো মান্না ভাই, মানে যেটিকে বলা হচ্ছে বৃহত্তর ঐক্য, সেই জায়গায় কি শুধু মানে বিএনপির সঙ্গে আলোচনা কিংবা আরও অন্যান্য দলগুলোও তো নিশ্চয়ই আলোচনা করছে, আপনার কি অন্যান্য দলের সঙ্গেও কি আলোচনা হচ্ছে বা হবে? মানে এর মধ্যে ধরেন আমরা বামপন্থী জোটের সাথে কথা বলেছি, তারপরে গণতন্ত্র মঞ্চের সাথে, এই এনসিপি, তারপরে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, তাদের কথাবার্তা হয়েছে। আনুষ্ঠানিকভাবে নয়, কিন্তু অনানুষ্ঠানিকভাবে এই যেমন আকন্দ ভাই এখানে আছেন, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের সেমিনারে আমি গেছি। জামাতের কোনো সেমিনারে আমার যাওয়া হয় নাই, কিন্তু তাদের সাথেও কথা হয় আমাদের। জামাতের সঙ্গে বা এই আকন্দ ভাইরা যে একটা জোটের বা একটা সমঝোতার চিন্তা করছে, আকন্দ ভাইয়ের বক্তব্য নেব, তাদের সঙ্গে কি আপনাদের মানে জোটবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা বা এই ধরনের কোনো সম্ভাবনা আছে ভাইয়া? মানে ইনফ্যাক্ট এখন পর্যন্ত তাদেরই তো কোনো জোট গড়ে ওঠে নাই, তারা আলাদা আলাদাই আছেন। তো তারা যদি একটা জোটের উদ্যোগ নেন, তাহলে কীরকম উদ্যোগ সেটা বোঝা দরকার। কারণ তারা যেরকম করে বলছেন সেটা হচ্ছে তারা একটা ইসলামী জোট গঠন করতে চান। আমরা তো ঠিক ইসলামী দল নই। ইসলাম একটা মহান ধর্ম, আমরা সব মুসলমানদের ধর্মীয় অনুভূতি ইত্যাদি এগুলোকে সবাই সম্মান করে, রাজনীতির ক্ষেত্রে করে, কিন্তু রাজনীতিটা ধর্ম নিয়ে বা ধর্মকে উপজীব্য করে আমরা করি না। ফলে ঠিক ইসলামী জোট হবে এরকম করে বললে একটু বুঝতে হবে আমাদের। আর একটা ব্যাপার হয়েছে, তা হলো যে এতদিন ধরে আন্দোলন চলতে চলতে সংস্কারের সর্বশেষ পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেইখানে কিছু কিছু পার্থক্য তাদের সাথে আমাদের সূচিত হয়েছে। যেমন ধরেন আপনি ইন্ট্রোডাকশনের সময় বলছিলেন যে এরা পিআর পদ্ধতি চান এবং এইবারই পিআর চান, না হলে তারা ভোট করবেন না বা হতে দেবেন না মতো কথা বলেছেন। এগুলো আমরা ঠিক যুক্তিযুক্ত মনে করছি না। এরকম আছে। জি মান্না ভাই, আবার আসবো, আমরা একটু আকন ভাইয়ের কাছে যাই। আকন ভাই, আপনাকে স্বাগত সশরীরে আমাদের এই ভোটের ট্রেন স্টুডিওতে আসলেন আপনি শেষমেশ। যেটা হলো যে ইসলামী জোট নিয়ে আপনারা কথা বলছেন এবং আমরা দেখলাম যে পিআর সহ বেশ কিছু দাবিতে ইসলামী অনেকগুলো দল একসাথে মাঠেও ছিল। আমার মনে হয় কর্মসূচি এখনও চলছে, আমার যদি ভুল না হয়। কিন্তু আজকে আমরা দেখালাম, আপনিও নিজেও দেখেছেন যে আমার দেশ পত্রিকায় যে একটা জোট নিয়ে যে রিপোর্ট করেছে এবং রাজনীতিতে এরকম গুঞ্জনও শোনা যাচ্ছে যে বিএনপি একটা বৃহত্তর ঐক্যের কথা ভাবছে এবং সেইখানে তারা ইসলামী দলগুলোর সঙ্গে কথা বলছে। এবং আমরা দেখলাম সেখানে তারেক রহমানের সঙ্গে মামুনুল হক, যারা আপনাদের এক ধরনের যুগপথ বা একসাথে আপনারা যে কর্মসূচি পালন করছেন, সেই দলেরও একজন প্রধান এখানে আছেন। প্রশ্ন হলো যে আপনাদের এই ইসলামী জোট বা সমঝোতা, এটা কি মানে গঠিত হওয়ার আগেই কি এদিক সেদিক হয়ে যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না ভাই এবং অন্য একজন আছে সহ আলোচক এনসিপির এবং দর্শক শ্রোতা মণ্ডলী। আসলে জোটটা প্রয়োজন কেন, এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। কী জন্য জোট, কিসের জন্য জোট, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়েই তো জোট হয়। ইতিপূর্বে অনেক জোট হয়েছে, সেই জোটের নির্বাচনে একেবারে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা কোনো জোটের কার্যক্রম করছি না, কাউকে নিয়ে জোট করব না, আমরা নির্বাচনী সমঝোতা করব একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, যেটা আমাদের মূল ছিল যে সংস্কার, বিচার এবং নির্বাচন,
এই সংস্কারটা কিন্তু মৌলিক সংস্কারটা এখনও আসে নাই। এটা আমরা বারবার বলছি যে 53 বছরের যে নির্বাচন পদ্ধতিটা, এই পদ্ধতির মাধ্যমে একটা কোনো মৌলিক পরিবর্তন দেশে আসে নাই। একটা নির্বাচনও সুষ্ঠু গ্রহণযোগ্য হয়েছে বলে মনে হয় না। আমরা সেই শুরু থেকে যদি দেখি, প্রথম যে নির্বাচন হলো স্বাধীনতার পরে 73 সালে, সেইখানে কি নির্বাচন হয়েছিল, একটা চরম জঘন্য ভোট চড়িয়ে দিয়া শেখ মুজিবুর রহমান নিজেই একটা নির্বাচন করেছিলেন। তার নির্মম পরিণত হলো বাকশাল গঠনের মাধ্যমে। এমনি ধারাবাহিকভাবে তারপরে মার্শাল্লাহ আসলো, তারপরে ক্ষমতার পালাবদল হলো, আর একবার এরশাদ আসলো, মার্শাল্লাহ হলো, তাকে সরানো হলো। এমনি করে এই যে তথাকথিত এই যে নির্বাচন পদ্ধতি, আমরা মনে করি এটা দিয়া দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি হয় না এবং একটা জাতীয় ঐক্যমত্য সরকারও হয় না। কারণ আপনারা দেখবেন যে দুইটা নির্বাচন খুব মোটামুটি গ্রহণযোগ্য, যেটা হলো 91 এবং 96। 91 নির্বাচনের সময় কিন্তু বিএনপি ক্ষমতায় গেছিল, জামাত সেখানে সমর্থন করছিল, কিন্তু আওয়ামী লীগ বলল সেখানে শুল্ক কারচুপ হয়েছে। আবার 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেল, তখন বিএনপি বলল স্থূল কারচুপ হয়েছে। আচ্ছা, এবং এই দুইটা যে নির্বাচন হইল, সরকার গঠন হইল, এর মধ্যে যারা বিরোধী দলে ছিল তারা মাসের পর মাস কিন্তু তারা আপনার সংসদ বর্জন করলেন। শুধু বর্জন করলেন, কিন্তু সংসদে যত সুযোগ সুবিধা ছিল তাদের, বেতন নেওয়া, গাড়ি নেওয়া, বাড়ি পাওয়া, প্লট পাওয়া, লাল পাসপোর্ট পাওয়া, এই সবগুলোই কিন্তু তারা গ্রহণ করলেন, কিন্তু সংসদ বর্জন করলেন। আপনি কেন সংসদ বর্জন করলেন? জনগণ তো আপনাকে এই ম্যান্ডেট দেয় নাই যে আপনি সংসদ বর্জন করে আসবেন। হ্যাঁ, সংসদ বর্জন করলেন, সবই বর্জন করেন, কিন্তু সংসদের উপস্থিতি আপনি বর্জন করলেন, আর সকল বৈষয়িক যত সুযোগ সুবিধা আছে সবগুলো আপনি গ্রহণ করবেন। এই যে দ্বিচারিতা, এটা কিন্তু জনমনে একটা প্রশ্ন দেখে যে তথাকথিত নির্বাচনের মাধ্যমে আপনার দেশ, জাতি, মানবতার কোনো মুক্তি আসে নাই, কখনোই আসে নাই। যেটা আমার ঐক্যমত্য কমিশনের পটভূমিতে লিখেছেন, তারা একটা কথা লিখেছেন যে এই যে 53 বছরের মধ্যে যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে কখনোই কোনো জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। কাজে আমরা চাই যে একটা সুন্দর কার্যকরী একটা সংসদ, এবং সেটা শতভাগ জনমতের প্রতিফলন হবে, এবং সংসদে একটা জাতীয় সরকার হবে। সবাই, অনেকগুলো দল আছে 20, 25, 50 বছর পর্যন্ত রাজনীতি করে, একটা সংসদ সদস্য হইতে পারে নাই। এই যে অনেকগুলো দল আছে যারা বিএনপির সাথে ছোটো ছোটো দল আছে, জীবনেও একটা আসন পাবে কিনা এককভাবে নির্বাচন করলে সন্দিহান। এরাও যদি পিয়ার নব্বেশন করে, হয়তো 1-2%, 0.5%, 0.34% ভোট পাইলে তো একজন আসন পায়। আজকে যদি সকল দলগুলি অংশীদারিত্বমূলকভাবে সংসদে যায়, তা কিন্তু এই বাইরে কোনো আন্দোলন সংগ্রাম করতে হয় না, সবাই তো পার্লামেন্টেই সব সমস্যার সমাধান হয়। কেন হয় না? এখন ভাই, তাহলে এই যে আপনারা এই দাবিগুলো পূরণ করার জন্যই কি, মানে এই যে আসন সমঝোতা বলি বা নির্বাচনী জোট, ভাই জামাতের সাথে আপনাদের এক ধরনের না, আমরা এটা জামাতের সাথে যেটা হয়েছে, এটা কর্মসূচিগত আমরা, এবং একটা লক্ষ্য নিয়ে আমরা চাই এই দেশে একটা আমূল পরিবর্তন হবে, একটা মৌলিক সংস্কার হবে, এবং জনমতের শতভাগ প্রতিফলন করবে। আপনি দেখেন যতবার নির্বাচন হয়েছে, ফ্যাসিস্টরা নিজেরা আপনার ভোট ডাকাতি করে, ভোট চুরি করে, কারচুপি করে ক্ষমতায় গেছে, কিন্তু সঠিকভাবে দেখা গেল যে যত পার্সেন্ট ভোট পাইছে, কিন্তু সংখ্যালঘিষ্ঠ ভোট পাইয়ে সংখ্যাগরিষ্ঠের উপরে তারা ক্ষমতা চালিয়েছে। সেটাই। কিন্তু জামাতের সঙ্গে কি আপনারা তো এটা স্বীকার করছেন যে আসন সমঝোতা হতে পারে, এবং ওই যেটি আলোচনা চলছে রাজনীতির মাঠে, ইসলামী জোট হতে পারে? না, জোট তো না, এখানে তো দেশপ্রেমিক লোক আছে। এখানে যেমন জাকপা আছে, আমাদের সাথে জাকপা, শফিউল আলম প্রধানের জাকপা আছে। মানে এটার নাম ইসলামী জোট নয়? না, ইসলামী জোট না, এই নির্বাচনী সমঝোতা। আমরা এই কতগুলো দল, আমরা 7টা, এখন পর্যন্ত 7টা আছে, আরও আলাপ আলোচনা চলছে। তাদের সাথে যেমন গণ অধিকার, এবি পার্টি, হ্যাঁ, তারপরে আপনার হঠাৎ করে তো এবি পার্টি কেমন, তারাই তো ছিল এই যে কর্মসূচির আহ্বায়ক। কিন্তু নাহিদুল ইসলাম এই ছিল আমাদের এই যে 7টা দল, এনসিপির কথা, এনসিপি, হ্যাঁ, উনি ছিল কিন্তু আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন আহ্বায়ক। জামাত, আমরা সবাই তাকেই দেখি। তারা তো শেষমেশ তো একদিনের মধ্যে সে একটা পোল্টি মারলো, একদিনের পরেই পোল্টি মারলো। আমাদের এটা একটু ভাবাই চললো যে ঘটনা কি। উনি হলেন আহ্বায়ক, আর উনি বললেন যে এইটা চাই না। তারপরে একটা নির্বাচন, মানে সে কেন এরকম করলো তা আমরা বুঝতে পারতেছি না যে কেন এটা করলো। উনি একটা কথা বলে যে তার লোয়ার হাউসে পিয়ার চায় না, লোয়ার হাউসে পিয়ার চায়, আপার হাউসে পিয়ার চায়। এই দেশের মানুষ আপার হাউস বোঝে? কোনোদিন আপার হাউস ছিল বলেন? এইটা হলো একটা আজগুবি।
আপার হাউস তো প্রয়োজন হয় না, ছোট্ট একটা দেশ, একটা ইউনিটারি দেশ, এটা আমার কোনো প্রদেশ নাই, কোনো অঙ্গরাজ্য নাই, এখানে তো আপার হাউস দরকার হয় না। এমনি 300 প্রার্থীর মধ্যে প্রায় 290-95 দুর্নীতির সাথে জড়িত। এই ইস্যুতেই কি নাহিদ ইসলাম আপনি আপনার ভাষায় যেটা বলছিলেন সরে গেল বা না সরে গেছে কিনা এটা তাদের সাথে ওইভাবে কথা হয় নাই, কিন্তু যে বৈঠকে সিদ্ধান্ত ছিল 7 দফা, আমরা এই 5 দফা কর্মসূচি নিয়ে আমরা মাঠে থাকবো, সেই বৈঠকের উনি ছিলেন আহ্বায়ক, নাহিদ আহ্বায়ক ছিল। হ্যাঁ, এই সবাই তাকে এই দায়িত্বটা দিয়েছিল। পরের দিন দেখা গেল যে এটা সে ওইভাবে সে কর্মসূচির ব্যাপারে বললো যে আমি এই জোটের সাথে নাই। নাই বা আছে বা নাই এটা নিয়ে আমাদের অত টেনশন নাই, অত কিছু নাই। এখন ভাই আপনারা জুলাই সনদ বা জুলাই যে একটা অভ্যুত্থান হয়েছে এটার চেতনা বা স্পিরিট এটি বাস্তবায়নের ব্যাপারে বেশ বক্তব্য বিবৃতি দিচ্ছেন। আপনারা ঐকমত্য কমিশনও আপনাদের এই নিয়ে বেশ এর পক্ষে জোরালো বক্তব্য আছে, কিন্তু যখন এই যে নাহিদ ইসলাম এনসিপি তাদেরকেও জুলাইয়ের শক্তি ধরা হয়, সে তো জুলাই আন্দোলনের এক ধরনের প্রধান মুখ ছিল ওই সময়, তাহলে তারা যদি সরে যায় তাহলে আপনাদের যে একটা ন্যারেটিভ রাজনৈতিক সেটা কি একটু আমরা তো এখনো তারা তো এক পয়েন্টে তো এনসিপির সাথে আমাদের একটা মিল আছে, তারা আলাদাভাবে গণভোট চায় আলাদা তারিখে। বিএনপি যেমন চায় আর কিছু দল চায় একই তারিখে, আমরা যেমন চাই এই 7 দল যে আমরা চাই আলাদা তারিখে এই গণভোটটা হবে। এই আলাদা গণভোটের তারিখের ব্যাপারে কিন্তু এনসিপি এক আছে। আমরা একটু মান্না ভাইয়ের কাছে যাই, ঘুরে আসি। মান্না ভাই, আপনি আকুন ভাইয়ের বক্তব্য শুনছিলেন, তারা বলছে তারা আমার একটু বলতে ভুল হয়েছে বা যে আলোচনাগুলো গুঞ্জনগুলো যেটি আছে ইসলামী জোট না, সেই ক্ষেত্রে এই নতুন বা এই যে আলাদা প্যারালাল একটা যে জোট সেখানে আপনি বলছিলেন আলাপ আলোচনা চলছে, তো এখানে যে যতগুলো ইসলামী দল আছে এরাও আপনি বলছেন যে অভ্যুত্থানের শক্তি আপনাদের আগেও লড়াই ছিল, পরেও লড়াই ছিল, ভবিষ্যতে আপনারা যেতে পারেন কিনা। আর যে প্রশ্নটা করতে চাই যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে জোটের যে রাজনীতি বা জোটের যে আভাস বা যেই গুঞ্জনগুলো শোনা যাচ্ছে এগুলো কি সেই গণঅভ্যুত্থান পূর্ববর্তী জোটের মতো হবে, মানে 14 দলীয় জোট, 20 দলীয় জোট, মানে আমি রাজনৈতিক দূরত্বের কথা বলতে চাচ্ছি, আপনার একটা বিশ্লেষণ চাই ভাই। প্রথম কথা হলো পরিস্থিতি তো অনেক বদলেছে, আগের মতো সব কিছু হবে না, আগের মতো হচ্ছেও না। মানে যেমন প্রথম ধরেন যে গণঅভ্যুত্থান এবং তার বিজয়ের পরপরই 20 দলীয় জোট তো ভেঙে গেছে, আলাদা হয়ে গেছে। বিএনপি এবং জামাত যখন একসাথে ছিল তাদের আদর্শিক ন্যারেটিভ কী ছিল, এখন ন্যারেটিভ কী? মানে এখন এমন একটা সময় হয়েছে যখন আপনার মতাদর্শটাকেই মানুষ প্রিন্সিপাল ফ্যাক্টর করে দেখছে না। এখন আপনার সামনে জীবন জীবিকার নানা প্রশ্ন, উন্নয়নের প্রশ্ন, পরিবেশের প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন এবং তার জবাবগুলো বেশি ভাইটাল হয়ে গেছে। অতএব মূল কথা হচ্ছে যে এত বড় লড়াই করবার পরে ফ্যাসিবাদকে পরাজিত করলাম, রিটার্ন অফ ফ্যাসিজম হবে না তো? আমাদের কনস্টিটিউশনের মধ্যে, আমাদের আইন কানুন বিধান, সংবিধান, এগুলোর মধ্যে ফ্যাসিবাদের কোনো বীজ লুকায়িত আছে? আমরা যে সংস্কারটা করলাম প্রধানত এই সাংবিধানিক বা রাজনৈতিক সংস্কারের ব্যাপারে বেশি যত্নবান থেকেছি আমি। মানে ঐক্যবদ্ধ কমিশনের কথা বলছি। এর বাইরে ধরেন এখানে ছিল 6টা ইস্যু, আর এর বাইরে তো আরও 15টা ইস্যু ছিল, সব মিলে 15। এই ইস্যুগুলো নিয়ে আলাদা আলাদা চর্চা হয়েছে। সব কিছুর লক্ষ্য একটাই হয়েছে যে কীরকম করে পরিবর্তন হতে পারে, একটা ভালো দেশ করতে পারি। সেই কাজ করতে গিয়ে ধরেন আমাদের ঐক্য নতুন করে হতেই পারে। এখন অ্যালাইনমেন্টটা নতুন, এটাকে ইসলামিক ঐক্য বলেন অথবা সমঝোতা বলেন, এই সমঝোতা তো ছিল না। আর আপনি যদিও বললেন যে এই দিকে যারা আছে তারা সবাই তো আন্দোলনেরই শক্তি ছিল, ঠিক এরকম না। উইথ কোয়ালিফিকেশন হয়তো আপনি বলতে পারবেন। উইথ কোয়ালিফিকেশন কেন বললাম? বিভিন্ন রকম ভূমিকায় বিভিন্ন জন ছিলেন, তাদের রিঅ্যালাইনমেন্ট হচ্ছে, সেরকম করে জিনিসটা কিন্তু হতে পারে। এবং এখন প্রধান ট্রেন্ডটা যেটা, সেটা হচ্ছে
গণতন্ত্র নির্মাণ, এবং সেই গণতন্ত্র নির্মাণের ব্যাপারেই মূল প্রশ্নগুলো থাকছে। যে কথাটা আকন ভাইও বললেন, তাদের কাছে পিআরটা খুব ভাইটাল, যদিও এখন হয়েছে। ধরেন 2 মাস 3 মাস আগে এইটা এরকম করে ভাইটাল ছিল না, ইস্যুটা এরকম করে আসে নাই। মানুষকে যদি জিজ্ঞেস করেন, মানুষ পিআর বলে কিছু বোঝে না। তারপরে মান্না ভাই এখানে একটা প্রশ্ন করি, মানুষকে যদি আমরা এটা জিজ্ঞাসা করি, এপিটিপি এটা কি মানুষ বুঝে? যে ধরেন আমরা একটা ব্যাপার স্পষ্ট, রাজনীতিকরা যেহেতু আলোচনা করছেন, বাস্তবতা হয়তো রাজনীতির মাঠে এরকমই যে পিআর বোঝে না, কিন্তু আমি যদি এভাবে প্রশ্নটা মানুষকে করি যে এপিটিপি কি, তাহলে কি মানুষ বুঝবে? আর আকন ভাই যে যুক্তিটা দিল যে পিআর হইলে ওই জাতীয় সরকার টাইপ, মানে সবারই একটা অংশগ্রহণ হয়, এটা তো মনে হয় ভালোই, মানে গণতন্ত্রের জন্য কি এটা ভালো ব্যাপার নয়? প্রথম কথা হচ্ছে এফপিটিপি বলবেন কেন আপনি? আপনি বলেন এখন যেভাবে চলছে সেইভাবে, এটা তো মানুষ জানে, অভ্যস্ত। কিন্তু আপনি যে নতুন যেটা করতে চাচ্ছেন সেটা মানুষ জানে না, রিয়েলিটি তাই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে ভালো মন্দ বলছেন, মানে দুটো পদ্ধতির মধ্যেই ভালো মন্দ আছে। দুইটা ভালো মন্দের মধ্যে আপনি যখন বাছাই করবেন, তখন আপনি দেখবেন প্র্যাগমেটিক কোনটা, প্রায়োগিক কোনটা, বাস্তবসম্মত কোনটা। সেক্ষেত্রে পিআর বাস্তবিক কি, কেন নয়? জি বলেন। জি ভাই, আপনি শেষ করুন। বলে আমি কেন নয় বলছি, যে কেন নয় আমি বলছি এই কারণে যে হ্যাঁ, এইটার মধ্যে এক ধরনের কথা এরকম করে বলা যায় যে এফপিটিপিতে তো সরাসরি মেজরিটি পার্টি রুল করতে পারে না, মাইনরিটিও ক্ষমতায় যায়। কিন্তু যে ক্রাইসিস আপনার বেশি করে হয় আপনার পিআর সিস্টেমে, কোয়ালিশন গভর্নমেন্ট করতে হয়, বেশিরভাগ জায়গাতে এটা তো ফেল করেছে। কোনো জায়গায় টিকছে, কোনো জায়গায় টিকছে না। আমাদের দেশে একটা প্যাটার্নই আছে, আপনি ভোট দেন ব্যক্তি দেখে, বার্কা দেখে। এটাতে তো কোনো ব্যক্তি নাই, মানে বার্কা হবে। জি মানে ভাই, আপনার বক্তব্য স্পষ্ট। আমরা এই প্রশ্নটি আকন ভাইয়ের কাছে নিয়ে যাব, আমাদের একটি বিরতিতে যেতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আলোচনা যাবার আগে চলতি রাজনীতির কিছু বক্তব্য বিবৃতি শুনে নিতে চাই। শুরুতেই শুনবো এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের বক্তব্য। এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে এনসিপি নিম্ন কক্ষে নয়, উচ্চ কক্ষে পিআর চায়। এনসিপি ঐক্যমত্য কমিশনে পিআর পদ্ধতি সম্পর্কে তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে। এনসিপি মনে করে যে বর্তমান বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে, এবং এটা জানিয়েছে ঐক্যমত্য কমিশন। এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে উচ্চকক্ষে পিআর। আমরা মনে করি এই উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামীতে এটা বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে যে নিম্নকক্ষে পিআর হবে কিনা। আজ জামাত নেতাদের সঙ্গে ফুল কমিশন বৈঠক হয়েছে নির্বাচন কমিশনে। ওই বৈঠক শেষে জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পিআর এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটের পক্ষে বক্তব্য দিয়েছেন। গণভোট চার্টার, জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়ার জন্য তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো দলের মত আছে। আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে, কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত। আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুস্থ করে নাই। পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। এই বক্তব্যগুলোর অনেকটা বিপরীত বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি আজকে এক অনুষ্ঠানে বলেছেন যে এই পিআরের দাবিতে যে আন্দোলন চলছে সেটি যৌক্তিক নয়। আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য, তারা আমরা একটু উদ্বিগ্ন হই।
সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। যে আমরা আজকে কথা বলছি কে কোন দিকে যাচ্ছে এ নিয়ে আজকের আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তোপখানা রোড থেকে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবং আমরা আজকে আলোচনা করছি কে কোন দিকে যাচ্ছে। আমরা আকন ভাই আপনার কাছে যাই, আমাদের আরেকজন অতিথি এখন যুক্ত হবেন, তার আগে আপনার কাছে যাই। সেটা হলো যে পিআর নিয়ে যে আলোচনাটা চলছে, মান্না ভাইও কিন্তু এটা বললো যে মানে একটা অভ্যাসের ব্যাপার আছে। হঠাৎ করে একটা গণ অভ্যুত্থান হইল এবং তারপরে এই মানুষকে নতুন একটা নির্বাচন ব্যবস্থার দিকে ঠেলে দেয়া, এবং আপনি দেখলেন যে আপনি দাবি করছিলেন যে আপনাদের রাজনৈতিক এলাই তারাও কিন্তু বলছেন যে না, নিম্নকক্ষে দরকার নেই, হলে উচ্চকক্ষে হতে পারে, পরীক্ষামূলক আগে উচ্চকক্ষ হোক, পরবর্তীতে। তা আপনারা যে আন্দোলন সংগ্রামটা করছেন উচ্চকক্ষে যদি হয়, তাহলে কি আপনারা এই নিম্নকক্ষের দাবি থেকে সরে আসবেন? বাস্তবতা হলো আমরা হলাম একটা, বাংলাদেশটা হলো একটা ইউনিটারি দেশ, একক রাষ্ট্র। এখানে কোনো প্রদেশ নাই, কোনো অঙ্গরাজ্য নাই। এখানে আপার হাউস এই শব্দটাই তো নূতন। এইটা জনগণ বুঝলো কেমনে? আপার হাউস, লোয়ার হাউস সংসদ বোঝে, কিন্তু আপার হাউস লোয়ার হাউস এই কথাটা তো দেশের জনগণ বোঝে না। এই কথাটা তো হলো নতুন কথা। এই কথাটা এই যে আপার হাউসটা, আপার হাউসে পিয়ার, লোয়ার হাউসে পিয়ার না। আসল মূল হলো সংসদ হলো, লোয়ার হাউসটা হলো আসল। এই জায়গাটাই যদি আমি, আপনি বলেন ভাই, এই জায়গাটায় যদি আমি পিয়ার করি, এই জায়গাটা যদি কার্যকর হয়, তো আপার হাউস কিছু না। এখানে কেউ যদি 20% ভোট পায়, তার 60 জন এমপি হবে, পার্লামেন্ট মেম্বার হবে লোয়ার হাউসে, 20% পেলে 20 জন হবে আপার হাউসে, 20 জন হইলে 20 জন হবে মহিলা আসনে। এভাবে কিন্তু সহজ হয়। তা না হলে আপার হাউসে আপনার পিয়ার, লোয়ার হাউসে পিয়ার চায় না, এটা কোনো যৌক্তিকতা আছে বলে, কোনো বাস্তবতা আছে বলে এটা আমি মনে করি না। যারা পিয়ার চায় না, মৌলিক দুইটা কথা তাদের থেকে বেরিয়ে আসছে। একটা হইল এই সিস্টেমে আমরা আমি দেখেছি বরিশাল একজন গডফাদার ছিল একটা দলের, কিভাবে মনোনয়ন বাণিজ্য করত। নমিশন নিয়ে আসে শত শত কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করত। এই মনোনয়ন বাণিজ্য করার পরে যারা প্রার্থী হতেন, তারা এলাকাভিত্তিক অনেক চাঁদাবাজি করত। বিভিন্ন বড় বড় কোম্পানি, আপনার কনস্ট্রাকশন কোম্পানি, বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ওরা আবার চাঁদা নিত। প্রার্থী থাকলে কি হয় না, কিন্তু পিয়ার হইলে যে চাঁদাবাজি হবে না। না, পিয়ার এখানে তো কোনো প্রার্থী নাই, এখানে তো কোনো প্রার্থী নেই, চাঁদাবাজি করবে কে? এখানে তো কোনো মনোনয়ন বাণিজ্য নাই, প্রার্থী থাকলেই তো মনোনয়ন বাণিজ্য। তো একজন আইন প্রণেতা তো নির্বাচিত হবে, সংসদে কেউ যাবে। হ্যাঁ, পিয়ারটা মানে কি? একটা কথা মনে রাখতে হবে, 91টা দেশে পিয়ার আছে। এই 91টা দেশে পিয়ার আছে, এর মধ্যে আপনার 34টা উন্নত রাষ্ট্রের মধ্যে 25টা রাষ্ট্রে পিয়ার আছে। তাহলে এই যে তারা পিয়ারের মধ্যে বিভিন্ন কিছু আপনার ভিন্নতা আছে, সেটা আমরা আলাপ আলোচনার মধ্যে আমরা নেব, কিন্তু এটা জানি না, এইটা জানে না, এইটা বোঝে না, এইটা একটা খোরা অজুহাত, এইটা আসলে ঠিক না। বদিউল আলম সাহেব বলছেন যে এদেশের 71% মানুষ পিয়ার চায়। জি, পরের দিন 3 দিন পর আবার বলেন পিয়ার হইলে একটা মহাসংকট হবে। উনি এক কথাই দুজন বললেন। আমি বললাম যে আপনি বললেন যে 71% মানুষ পিয়ার চায়, আবার 4 দিন পর বললেন যে এটা মহাসংকট, এটা বললেন কেন? কয় ভাই উপরে একটা চাপ আছে, আমার উপরে চাপ আছে। এই চাপের কারণে কোন জায়গা থেকে কি চাপ আসে আপনি চিন্তা করেন। আপনি কি চান 53 বছরের মধ্যে আবার আমাদের বলতে হবে যে আরো 5 বছর পরে 58 বছরে কিছু হয় নাই, একটা কার্যকর সংশোধন হয়, এটা কি আবার 5 বছর পর বলতে হবে? এখন ভাই আমরা এই কথাগুলো একটু মান্না ভাইকে জিজ্ঞাসা করি। মান্না ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন এই যে বদিউল আলম মজুমদার ওনার বক্তব্য বা একটা রেফারেন্স আসলো, আপনারও কি এরকম কোনো চাপ আছে নাকি উপর থেকে? যে মানে আপনি যেটি আকন ভাই বলছে যে পিয়ার তো এই মনোনয়ন বাণিজ্য কিংবা এই চাঁদাবাজি এইগুলো রুখবে, 53 বছরে যে নির্বাচনী সিস্টেম সেখান থেকে তো বেরোয় আসতে হবে, কারণ ওনার যুক্তি যে এই 53 বছরে আসলে ভালো নির্বাচন হয় নাই, গণতন্ত্র দাঁড়ায় নাই। প্রথম কথা হচ্ছে কি যে আমার উপরে চাপ আছে কি নাই, আমি হাঁ বা না বললাম সেটাই কি চূড়ান্ত? তাই কি আপনাকে বিশ্বাস করতে হবে
কিংবা তাই কি আকন্দ ভাই বিশ্বাস করবেন? ওদিকে পরে যাই, ওদিকেও যাবোই, জবাবও দেব, কিন্তু তার আগে বলতে হবে যে সিস্টেম নিয়ে যে আলোচনা হচ্ছে, আপনি সিস্টেমের মধ্যে থাকেন। আমি প্রথমেই বলেছি যে এই সিস্টেমের ভালো দিক আছে, খারাপ দিকও আছে, কিন্তু যেখানে আপনি এটা প্রয়োগ করবেন সেটা প্রায়োগিক দিকটা কেমন, তার বাস্তবিক দিকটা কেমন, সেইটা আপনাকে বুঝতে হবে। অনেকভাবে এটা হতে পারে, কিন্তু তার মধ্যে প্রধান বিষয়টা থাকে ক্যান্ডিডেট সরাসরি পাবলিকের সামনে থাকে না, কিন্তু একটা দলের ক্যান্ডিডেট নির্ধারিত থাকে, ডিক্লেয়ার্ড থাকে। সাধারণত এটা হতে পারে যে আপনি 1 থেকে 300 পর্যন্ত দেবেন, ক্রনোলজিক্যালি দেবেন। আপনি যে হায়েস্ট ভোট পাবে সে হায়েস্ট ভোট অনুযায়ী আপনি দেবেন, কিন্তু এইটা নাও হতে পারে সিস্টেমটা। ধরেন আপনি আপনার প্রপোর্শন অনুযায়ী 15% ভোট পেয়েছেন, তো 15টাতে আপনি কত পাবেন? 45টা পাবেন। 1 থেকে যে দেওয়া হলো 45 পর্যন্ত লোকটা বা প্রার্থীটা 45 পর্যন্ত যিনি, তিনি হয়তো জনপ্রিয়তায় 45-এর নিচে, অজনপ্রিয় লোক আসছে, তখন বার্গেনের সুযোগ আছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব যদি মনে করে যে দেখো তোমাকে 1 নম্বরে রাখবো, তোমাকে 3 নম্বরে রাখবো, সেখানে একটা টেম্পারিং এর সুযোগ আছে। মান্না ভাই, স্পষ্ট আপনার কথা। দেখি আপনার কাছে আরেকবার একটু যাব। আমাদের সঙ্গে অনুষ্ঠানের শুরুতে যুক্ত হওয়ার কথা ছিল SM সাইফ মুস্তাফিজ, উনি এনসিপির একজন শীর্ষ নেতা, যুগ্ম সদস্য সচিব। দেরিতে হলো, আপনাকে স্বাগত। অনেক প্রশ্ন ছিল আপনার কাছে, দেরি করে এসেছেন, অনেক প্রশ্ন করা যাচ্ছে না। আপনি পিয়ার নিয়ে আপনাদের যিনি মুখ্য সংগঠক সার্জিস আলম, উনি বলছেন যে আপনারা নিম্নকক্ষে চান, নিম্নকক্ষে চান না, উচ্চকক্ষ হতে পারে। এই প্রশ্নের একটা সংক্ষিপ্ত উত্তর দিন যে মানে উচ্চকক্ষে চাইলে নিম্নকক্ষে কেন চান না। আর সেকেন্ড যে প্রশ্ন, আজকে যে আমরা আলোচনা করছি কে কোন দিকে, বড় করে দেখা যাচ্ছে তারেক রহমানের পাশে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি, এবং আকন ভাই কিন্তু বলছিল যে যে আন্দোলনটা হওয়ার কথা ছিল একসঙ্গে, সেখানে আপনার দলের নেতা ছিলেন হলো আহ্বায়ক, সেই আন্দোলনে শুনেছেন। এখন হলো যে প্রশ্নটা করতে চাই যে আপনারা কি শেষমেশ বিএনপির সঙ্গেই যাচ্ছেন? 2টা প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে। সেটা হলো যে বিএনপির সঙ্গে যদি আপনারা এখন যান, তাহলে এই যে আপনারা বিএনপিকে এতদিন ধরে ভিলিফাই কেন করলেন, মানে এক ধরনের বিএনপিকে দোষী কেন করলেন, এত বক্তব্য বিবৃতি, আর তাহলে আপনারা নতুন দল কেন গঠন করলেন? বিএনপিতে তো যোগ দেওয়ার সুযোগ ছিল। প্রথমে দুঃখ প্রকাশ করছি, জ্যামের কারণে আসলে একটু দেরিতে আসা হয়েছে। প্রথমত পিআরের যে প্রসঙ্গ, এটা কিন্তু ডে 1 থেকে আমরা বলে এসেছি যে আমরা উচ্চ কক্ষে পিআরের কথা বলছি, এবং হতে পারে এরকম না, আমরা কিন্তু এটাতে স্ট্রিক্ট যে আমরা চাই যে উচ্চ কক্ষে পিআর হোক। নিম্ন কক্ষে মানে আমার জানা মতে আমাদের ঐক্যমত্য কমিশনের যে টিম আছে এবং আমাদের দলীয় ফোরামেও কখনোই আমাদের নিম্ন কক্ষে পিআরের ব্যাপারে কখনোই আলাপ হয়নি, বা এই ব্যাপারে ভবিষ্যতে এটা হতে পারে, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমানে যে নির্বাচনটি আসবে সেখানে আসলে এখন বাস্তবতা নেই নিম্ন কক্ষে পিআর। কেন নেই? এই সময়ের মধ্যে তো আপনি একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যেই ফর্মালিটিসগুলো ফিল আপ করা দরকার, সেটার জন্য কি 5-6 মাস কি এনাফ টাইম কিনা? আপনার যেই নির্বাচন কমিশনের জায়গা থেকে যে রোলটা প্লে করার কথা, তথ্য হালনাগাদ করা, সব ফ্যাসিলিটেশন মিলে আসলে যে আয়োজনটার করার কথা, সেটার জন্য পিআরের এখন আসলে সুযোগ নেই, এই সময়ের মধ্যে সুযোগ নেই। এটা হতে পারে, এবং আমাদের যে সামাজিক প্রেক্ষাপট সেটার বাস্তবতার জায়গা থেকে আসলে পিআরটা এখন হওয়াটা, মানে নিম্নকক্ষে পিআর চান না, এটা আপনারা যৌক্তিক কি মনে করছেন? হ্যাঁ, আমরা এটা যৌক্তিক মনে করছি। আর ভাই যে প্রশ্নটা বললেন, মানে ওই শব্দ চয়নটা আমার কাছে একটু আপত্তিজনক লেগেছে যে পোল্টি মেরেছে। দেখুন, আমি প্রথমেই ক্লিয়ার করেছি যে আমাদের জায়গা থেকে আমরা নিম্নকক্ষ পিআরের কথা বলিনি। মাঠের যে আন্দোলনের কথা যে এসছে, তখন হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখাটা আমরা চাচ্ছিলাম, ঐক্যমত্য কমিশনের কিন্তু মিটিংটা প্রায় মানে শেষের সময়টা ছিল। তো সেই জায়গা থেকে আমাদের তখন সিদ্ধান্তের জায়গা ছিল যদি এইটা বাস্তবায়নের রূপরেখা না দেয়, সেক্ষেত্রে আমরা মাঠে দাবি আদায়ের জন্য আমরা মাঠে নামবো। কিন্তু ঐক্যমত্য কমিশন যখন তাদের সময় বাড়িয়েছে, তো আমরা সেই ঐক্যমত্য কমিশনকে সম্মান জানিয়ে কিন্তু আমরা আসলে টেবিলে বসছি। তো এখানে ওনাদের সাথেও যে আমাদের বিরোধের কোনো একটা জায়গা আছে তা না। আর বিএনপির সাথে জোটের কথা যেটা বললেন, সেটা হচ্ছে যে দেখুন, রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গা থেকে ইলেকশনের আগে অনেকের সাথেই আলোচনা হচ্ছে, আমাদের জামাত, বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দল, এটা মূলত রাজনৈতিকভাবে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে আমরা মানে কোনো জায়গা এখন আমরা বলিনি, কিন্তু সমীকরণের জায়গা থেকে যে যারা আসলে বাংলাদেশের আমরা যেই স্পিরিটের কথাটা বলছি, এরকম যদি কেউ ধারণ করে, তাদের সাথে সমঝোতা একটা জায়গা তৈরি হতে পারে। কিন্তু কোনো জোটে এখন পর্যন্ত এনসিপি যাওয়ার সিদ্ধান্ত নেয়নি, বরঞ্চ
জুলাই চার্টার বাংলাদেশের স্পিরিট ধারণ করে, মানে এখানে কি কোনো দল করে কোনো দল করে না, এরকম কোনো প্রশ্ন আছে? না না, এরকম কোন প্রশ্ন, হ্যাঁ মানে আওয়ামী লীগ তো বাংলাদেশের স্পিরিটটা ধারণ করে না। এই আওয়ামী লীগের যারা দোসররা আছে বা জাতীয় পার্টি আছে, এদেরকে বাদ দিয়ে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো আছে যে কারোর সাথে হতে পারে, যে কারোর সাথে হতে। আকন ভাই 30 সেকেন্ড যদি বলেন, একদম শেষ করব, 30 সেকেন্ড বলবেন, আমাদের সময় খুব কম, যদি কোনো কথা থাকে। আমরা তো দেশে যে এতগুলি ছাত্র জীবন দিল, রক্ত দিল, আহত হইল, পঙ্গু হইল, এত জানমালের ক্ষতি হইল, কিন্তু এইটাকে আমি গতানুগতিক প্রক্রিয়া যে নির্বাচন, এটা দিয়ে দেশের কোনো মৌলিক পরিবর্তন আসবে না, হবে না। আমরা মনে করি পিআর ইজ দি মাদার অফ অল রিফর্মস, এটা আমরা বিশ্বাস করি। 91টা দেশে আছে, কিন্তু আপনারা এটা ঐক্যমত্য কমিশনে কিন্তু এটা আনতে পারেন নাই। মাহমুদুর রহমান মান্না ভাই, আমরা একদম শেষ মুহূর্তে আছি, 30 সেকেন্ড আপনার কোনো কথা থাকলে ভাইয়ের কাছ থেকে শুনে শেষ করি আজকের মতো। আর কিছু বলবো না। এই জন্য আমি মনে করি যারা যে বলতেছে আপার হাউস, এই দেশে আপার হাউসটা নূতন, এটা তো মানুষ জানেই না। আপার হাউসটা কোনো প্রয়োজন নাই। এমনি তো 90 থেকে 95 ভাগ যারা সংসদ সদস্য ছিল তার আমলে, ওই সময় তারা দুর্নীতির সাথে জড়িত। আবার 100 লোক তারা যে দুর্নীতি করবে না, তাদের বাড়ি গাড়ি লাগবে না, এই একটা এতটা ছোট একটা দেশে এত বড় বিশাল হাতির খোরাক জোগানো, এটা কি প্রয়োজন আছে এখানে? এবং এই যে আপার হাউসের যারা আছে তাদের কোনো ফাংশন নাই, একটা তাদের আইন করতে পারবে না, আইনের কোনো প্রস্তাব দিতে পারবে না, আইন আটকাই রাখতে পারবে না, তারা পারবে সংবিধান সংশোধনের জন্য আপনার এতটুকু কাজে। এই জন্য আমি মনে করি লোয়ার হাউসে পিআর না হলে আপার হাউস কোনো প্রয়োজন নেই দেশে। জি মান্না ভাই একদম 30 সেকেন্ডে আপনার যদি কোনো কথা থাকে শেষ কথা একটু বলুন, আমরা শেষ মুহূর্তে আছি। মানে বিষয়টা হচ্ছে কি, ধরেন 30 সেকেন্ডের মধ্যে বলি আপার হাউসটা দরকার কেন। আমাদের মেইন স্পিরিটটা ছিল কি, এত রক্ত দিয়ে যে ফ্যাসিবাদকে বিদায় করলাম, এই রকম ফ্যাসিবাদ যেন ফিরতে না পারে, অন্তত কনস্টিটিউশনের আইনে যাতে কোনো সুযোগ না থাকে, সেই ধরনের অ্যামেন্ডমেন্ট করার জন্য আপার হাউস লাগবে একটা চেক হিসেবে। সে কনস্টিটিউশনালি অনেকখানি পাওয়ারফুল আছে, অন্তত ডিলে করিয়ে দিতে পারে, এই জন্য লাগবে। লাস্ট অ্যাপিলটা হচ্ছে আক্রান্ত ভাই বলে না, সবার কাছে আমি বলি, আমরা একটা জায়গায় এসেছি যে আমরা নির্বাচনের ট্রেনে উঠি চলি, নির্বাচনই আমাদেরকে একটা গণতন্ত্রের পথে নিয়ে যাবে, বিকল্প তো কোনো পথ নেই। জি মাহমুদুর রহমান মান্না ভাই, আপনাকে ধন্যবাদ এস এম সাহেব মুস্তাফিজ এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকনকে। দর্শক, এই মুহূর্তে যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন। ভোটের ট্রেনের আজকের বিষয় কে কোন দিকে, এটিকে সম্প্রসারিত করতে এখন সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লিপসন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। লিপসন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে আপনার সঙ্গে তৃণমূলের যে নেতারা আছেন, তারা কি মনে করছেন এই নির্বাচনী জোট নিয়ে, কি ভাবছেন, তাদের ভাবনাগুলো আপনার মাধ্যমে জানতে চাই। আচ্ছা লিমন, শুরুতেই যদি বলি, জোটের সমীকরণ নিয়ে যখন আলোচনা হচ্ছে আজকের ভোটের ট্রেনে, তখন আমরা সুনামগঞ্জ জেলার শহীদ মুক্তিযোদ্ধা জগজ্যোতি পাবলিক লাইব্রেরি থেকে যুক্ত হয়েছি। বিশেষ করে আমার সাথে দুজন অতিথি আছেন, একজন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, আমার ঠিক ডান দিকে যিনি রয়েছেন তিনি জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন। তো আমরা শুরুতেই জানতে চাবো যে সুনামগঞ্জের জেলা বিএনপি যিনি সদস্য সচিব রয়েছেন, যে জোটের যে রাজনীতি কে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমাদের টিভিকে, যারা আমাদেরকে সংযুক্ত করেছেন। আমি জোটের বিষয়ে আমি পজিটিভ, আমরা তো আগেই পজিটিভ। এবং বাংলাদেশে আমরা বাংলা জাতীয়তাবাদী দল প্রথমেই এই জোট সরকার প্রতিষ্ঠা হয়েছিল, আপনারা জানেন 2001 সালে। এই জন্য আমরা সমর্থন করি এবং আমরা পজিটিভ মনে করি যে অনেক ছোট ছোট দল আছে, যেমন একজন নেতা সর্বস্ব, উনার দলের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে উনি আসতে পারবেন না, কিন্তু উনি একজন ভালো নেতা, উনি রাজনীতিতে বিজ্ঞ, ওনাদের মতো লোক সংসদে প্রয়োজন। এবং সরকারের অংশ থাকলে, সরকার পরিচালনার ক্ষেত্রে অংশীদারিত্ব থাকলে সরকার পরিচালনার ক্ষেত্রে সুবিধা হয়। যে কারণে আমরা গত 2001-এ যে আমাদের যে সাথে ভাই বড় ভাই জামাত ইসলামী, আমরা প্রধান শরিক আমাদের বিএনপির সাথে ছিল জামাত ইসলামী, ইসলামী ঐক্যজোট সহ আরো কয়েকটি দল নিয়ে। বিএনপি সবসময়
ক্ষমতার ভাগাভাগিতে বিশ্বাসী। বিএনপি সবসময় ক্ষমতার অংশীদারিত্বে বিশ্বাসী, যে কারণে এবারও আগামী নির্বাচনে আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বৃহত্তর জোট গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এই জোট গঠনটা এই কারণেই, যাতে বিগত 15 বছর এই ফ্যাসিস্টকে বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে, সব প্রতি দলেই কিন্তু এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তাকে বিতাড়িত করেছে, যাতে করে ছোট ছোট দল যারা আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে ছিল তারাও যাতে এই আগামীতে সরকার গঠনের ক্ষেত্রে তাদের অংশীদারিত্ব থাকে, সেই লক্ষ্যেই বৃহত্তর জোট গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন জামাতে নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিনের কাছে আসলে জানতে চাই, আসলে জোটের রাজনীতিতে আপনি আসলে কিভাবে দেখছেন? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ এখন টিভির ভোটের ট্রেন অনুষ্ঠানের আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য, এবং যারা দেখছেন সকলকে ধন্যবাদ। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে জোটগতভাবে অতীতের নির্বাচন হয়ে আসছে। সেই নির্বাচন প্রেক্ষিতে আমরা জামাত ইসলামী পূর্ব জোটগতভাবে নির্বাচন করেছি। আগামী যে 14 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনও জামাত ইসলামী অন্যান্য দলগুলোর সাথে জোটবদ্ধভাবে হওয়ার জন্য চেষ্টা করছে, এবং এটা করলে দেশ এবং জাতি অন্যান্য সমাজেভাবে উপকৃত হচ্ছে এবং আগামীতে হবে। তবে জোট কিভাবে, কখন হবে, কিভাবে হবে, এটা মূল হচ্ছে কেন্দ্রীয় সংগঠনের বিষয় করবে। এই সিদ্ধান্তের আলোকে আমরা লোকালি যারা আমরা রাজনীতি করি, সেই রাজনীতি করে আমরা কেন্দ্রের সাথে আমরা আমাদের সংগঠন যে সিদ্ধান্ত নেবে জোটগতভাবে, সেই সিদ্ধান্তের আলোকে আমরা কাজ করছি। ধন্যবাদ। আচ্ছা, একটা প্রশ্ন, যে জোট নতুন দলের জন্য খারাপ হবে না ভালো হবে? জোট নতুন দলের জন্য জোটটা অবশ্যই ভালো হবে। নতুন দল, ওনাদেরও যারা নতুন দল, তাদেরও রাজনীতিতে তাদের অবদান আছে, এবং এই বিগত দেশ ধ্বংসকারী যে ফ্যাসিস্ট। আচ্ছা, তো তৃণমূল মানুষরা আসলে যেটি বলছেন যে সরকারই আসলে আগামী দিনে ক্ষমতায় আসুক না কেন, হাওর অঞ্চলের দিকে আসলে তারা নজর দিবেন, এটা আসলে এখানকার মানুষের প্রত্যাশা। লিমন। ধন্যবাদ লিপসন। সুনামগঞ্জ থেকে দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী লিপসন আহমেদ, এবং তার সঙ্গে ছিলেন তৃণমূল নেতারা। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।